গল্প বলি এসো। আজ শোনাবো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি উপন্যাসের ৭ম পর্ব। আমার গল্প পাঠ শুনতে কেমন লাগছে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তাহলে শুরু করি। কুবের তাহাকে জড়াইয়া ধরিলে কপিলা শান্ত হইয়া থাকে। হঠাৎ বড় যেন করুণ কণ্ঠে বলে, মনটা ভালো না মাঝি, ছাড়বা না? মনটা কাতর বড়। কুবের তাহাকে ছাড়িয়া দেয়। চলিতে চলিতে জিজ্ঞাসা করে, মন কাতর কেন রে কপিলা? কে জানিত কপিলা এমন উত্তর দিবে। সোয়ামীরে মনে পড়ে মাঝি। হ, আগাগোড়া সব তাহা হইলে ফাঁকি কপিলার, সব ছল। এতক্ষণ রসিকতা করিতেছিল কুবেরের সঙ্গে। ভালো, কুবেরও রসিকতা জানে। কপিলার গালটা সে টিপিয়া দেয়, হি হি করিয়া হাসে, বলে, তাই ক কপিলা, তাই ক, যে সোয়ামী দূর কইরা খেদাইয়া দিছে তার লাইগা মনটা পড়াই তোর। গেলেই পারো সোয়ামীর ঘর। জামু বলিয়া কপিলা হনহন করিয়া হাঁটিতে আরম্ভ করে। সেদিন রাত্রে গোপীর পায়ের যন্ত্রণা খুব বাড়িয়া গেল। তাহাকে নূতন ঘরে আনা হইয়াছিল। সারা রাত সে ছটপট করিয়া গোঙাইয়া কাটাইয়া দিল। মালা জাগিয়া বসিয়া রহিল তাহার শিয়রে। কুবেরও অনেক রাত অবধি জাগিয়া রহিল। তারপর সে ঘুমাইয়া পড়িল বটে, কিন্তু ভালো ঘুম হইল না। শেষ রাত্রে উঠিয়া বসিয়া সে ডাকিল, গোপীর মা। জবাব দিল কপিলা, গোপীর মা ঘুমায়। কুবের উঠিয়া আসিয়া বলিল, যা, তুই ঘুমাগা কপিলা, আমি বইয়া থাকি। কপিলা চাপা গলায় বলিল, আরে পুরুষ, রাত ভইরা ঘুমাইয়া বিয়ানে কয় যা তুই ঘুমাগা কপিলা, কাউয়ায় ডাক পারে শুনছ মাঝি? তাই তো বটে, ফর্সা হইয়া আসিয়াছে যে। ঝাঁপ খুলিয়া কুবের বাহিরে গেল। গণেশের বাড়ি গিয়া ডাকাডাকি করিয়া তুলিল গণেশকে। যুগল কাল বোনের বাড়ি নেমন্তন্ন খাইতে আসিয়া রাত্রে এখানেই ঘুমাইয়াছিল। সেও উঠিয়া আসিল। কুবের বলিল, গণেশ, মাইয়ারে তো হাসপাতালে নেওয়ার লাগে, বড় কাতর মাইয়া, রাইত ভইরা চেঁচাইয়া মরছে। গণেশ বলিল, হ, ব কুবির, তামুক খা, হাসপাতালে নেওন তো সহজ কথা না, কিবা নিবি ভাবছস নি? নাও নিয়া যামু, আবার কিবা? সমস্যার সমাধানে গণেশ খুশি হইয়া বলিল, তবে চিন্তা নাই, যুগৈলার নাওখান মিলবো আইজ, নাও নিয়া আইসে যুগৈলা। নাওখানি দিবি না যুগৈলা তর? যুগল সাগ্রহে নৌকা দিতে সম্মত হইল, বলিল সেও সঙ্গে যাইবে। খুব বুঝি ফুলিয়াছে গোপীর পাটা? কোথায় চোট লাগিয়াছে? আগে কেন মেয়েকে হাসপাতালে নেয় নাই কুবের? আগেই লইয়া যাওয়া উচিত ছিল। যাই হোক, আজ যদি হাসপাতালে লইতেই হয়, দেরি করিয়া লাভ কি? বেলা হইয়া গেলে হাসপাতালে ডাক্তারকে পাওয়া যাইবে না। একটা চওড়া কাঠের তক্তায় শোয়াইয়া ধরাধরি করিয়া গোপীকে নদী তীরে লইয়া যাওয়া হইল। কাঁথা বালিশ হাতে করিয়া কপিলা গেল সঙ্গে। ইতিমধ্যে জেলেপাড়ায় খবর রটিয়া গিয়াছিল, গ্রামের একটি মেয়েকে হাসপাতালে নেওয়া প্রতিমা বিসর্জনের চেয়ে কম গুরুতর ব্যাপার নয় জেলেপাড়াবাসীদের কাছে। এই ভোরে নদী তীরে একটি ছোটখাটো ভিড় জমিয়া গিয়াছিল। প্রশ্নের জবাব দিতে দিতে কুবের একেবারে হয়রান। কপিলা আগে নৌকায় উঠিয়া কাঁথাপত্র বিছাইয়া দিল। তারপর গোপীকে তুলিয়া শোয়ানো হইল। যন্ত্রণায় ও ভয়ে গোপীর মুখখানা ফ্যাকাশে হইয়া গিয়াছে। হাসপাতাল, না জানি কি ভয়ঙ্কর সে স্থান, কে জানে সেখানে কি হইবে তাহার। কপিলার একটা হাত গোপী সবলে আঁকড়াইয়া ধরিয়া রহিল। নৌকা খোলা হইবে এমন সময় দেখা গেল রাসু ছুটিয়া আসিতেছে।
নদী তীরে পৌঁছিয়া সে লাফাইয়া নৌকায় উঠিয়া পড়িল। কুবের জিজ্ঞাসা করিল, কিরে রাসু? রাসু হাঁপাইতে হাঁপাইতে বলিল, আমিও যামু। চলুক, এত বড় নৌকা, স্থানাভাব হইবে না। বেশি লোক সঙ্গে থাকিলে গোপীকে উঠানো নামানোর বরং সুবিধাই হইবে। মহকুমা শহর আমিনবাড়ি, সেইখানে সরকারি হাসপাতাল। কেতুপুর হইতে আমিনবাড়ি বেশি দূর নয়। ঘণ্টা তিনেক লাগিল পৌঁছিতে। রাসুর সাধ ছিল গোপীকে ঘাট হইতে হাসপাতাল পর্যন্ত লইয়া যাইতে সেও কাঁদ দিবে, কিন্তু তার প্রয়োজন হইল না। সকলকে নৌকায় বসিয়া থাকিতে বলিয়া যুগল নামিয়া গেল। খানিক পরে কোথা হইতে খুঁজিয়া পাতিয়া লইয়া আসিল একটা পালকি। যুগল কি কম পাকা লোক? পালকি চাপিয়া গোপী হাসপাতালে গেল। হাসপাতালে তখন রোগীর ভিড় জমিয়াছে। একটা ছোট ছেলের ফোঁড়া অপারেশন করা হইতেছিল। কি তাহার তীব্র চিৎকার! গোপী তো দেখিয়া শুনিয়া বিবর্ণ হইয়া গোঙাইতে আরম্ভ করিল। কুবেরের মুখখানাও শুকাইয়া পাংশু হইয়া গিয়াছে। সকলেই অল্প বিস্তর ভীত ও সন্ত্রস্ত। শুধু অবিচলিত আছে রাসু। ময়নাদ্বীপ হইতে পলাইয়া আসিয়া নোয়াখালীর হাসপাতালে সে 15টা দিন কাটাইয়া দিয়াছিল। এ তাহার পরিচিত স্থান। সকলকে সে অভয় দিয়া বলিতে লাগিল, ভয় নাই, ভয় নাই, সব ঠিক হইয়া যাইবে। সেই গিয়া ডাক্তারকে গোপীর অবস্থা বলিয়া নামধাম লিখাইয়া আসিল। কি গর্ব রাসুর! দেখুক কুবের, কেমন চটপটে পাকা লোক সে, দেখিয়া রাখুক। বেলা প্রায় 11টার সময় অবসর করিয়া ডাক্তারবাবু গোপীর পা পরীক্ষা করিলেন। পরীক্ষা করিয়া রাগের সীমা রহিল না ডাক্তারের। রাসুই কিনা বুক ঠুকিয়া কথা বলিতেছিল, তাহাকেই গোপীর অভিভাবক ঠাওরাইয়া ধমক দিয়া ডাক্তার আর কিছু রাখিলেন না। এতকাল কি করিতেছিল তাহারা? বসিয়া বসিয়া ঘাস কাটিতেছিল? আগে আনিতে পারে নাই গোপীকে? পা যদি এবার কাটিয়া বাদ দিতে হয়? অপারেশন টেবিলে শুইয়া গোপী কপিলার হাত শক্ত করিয়া ধরিয়াছিল। গোঙাইয়া গোঙাইয়া সে তো কাঁদিতে থাকেই, কপিলাও মৃদু সুর তোলে কান্নার। তারপর ডাক্তারের ধমকে আচমকা স্তব্ধ হইয়া যায়। পরীক্ষা শেষ করিয়া ডাক্তার বড় ভয়ানক কথা বলিলেন, এখানে রাখিয়া যাইতে হইবে গোপীকে। তবে এ কথাও তিনি বলিলেন যে, রাখা না রাখা গোপীর বাপের খুশি, জোর জবরদস্তি নাই। হাসপাতালের বারান্দায় পরামর্শ সভা বসিল। ডাক্তারের ধমকে রাসু বড় দমিয়া গিয়াছিল। সে আর কথা বলিল না। হয়তো এতক্ষণে গোপীর অবস্থার গুরুত্ব বুঝিয়া মনটাও তাহার খারাপ হইয়া গিয়া থাকিতে পারে। ঘরের মধ্যে গোপী কাঁদিতে লাগিল, আগো মাসি, আমি থাকুম না, আমারে নিয়া যাও। আর বাহিরে কুবের আর গণেশ আর যুগল গম্ভীর মুখে বলাবলি করিতে লাগিল যে এবার কি করা কর্তব্য। পরামর্শ করা একান্ত মিছে। ডাক্তার যে কথা বলিয়াছে তারপর গোপীকে না রাখিলে চলিবে না এখানে। তবু তারা অজ্ঞ ও ভীরু গ্রামবাসী কিনা, দীর্ঘ পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্তই তারা করিতে পারে না। গোপীকে মেয়ে ওয়ার্ডে ভর্তি করিয়া দেওয়া হইল। তারপর আর তাহাদের গোপীর কাছে থাকিবার উপায় রহিল না। আবার সেই 4টার সময় আসিয়া মেয়েটার সঙ্গে তাহারা দেখা করিতে পারিবে। গোপী কপিলাকে কিছুতে ছাড়িবে না। কাঁদিয়া কাঁদিয়া সে বলিতে লাগিল, আগো মাসি, নিয়া যাও, কই থইয়া যাও আমারে। হাঁটিতে হাঁটিতে তাহারা ফিরিয়া গেল নদীর ঘাটে। পথে কিনিয়া লইল কিছু চিরামুড়ি। এত বেলা অবধি কেহ তাহারা কিছু খায় নাই। নীরবে সকলে জলযোগ শেষ করিল। এবার কি করিবে তাহারা এবার? যুগলের থাকিবার উপায় নাই। নৌকা তাহার ভাড়া হইয়া আছে। সকাল বেলায় তাহার দেবীগঞ্জে যাওয়ার কথা ছিল।
কুবের এখন গ্রামে ফিরিবে তো? গ্রামের ঘাটে সকলকে নামাইয়া দিয়া যুগল সোজা চলিয়া যাইবে দেবীগঞ্জে। কুবের বলিল, তোমরা যাও, বৈকালে মাইয়াটারে একবার না দেখা আমি যামু না। রাসু বলিল, আমিও থাকি, আই। কুবের বলিল, না রাসু, যা গিয়া তুই। কই থাকুম কি বৃত্তান্ত ঠিক নাই, তুই থাইকা করবি কি? গণেশ থাকিতে চাহিল, কুবের তাকেও বুঝাইয়া নিবৃত্ত করিল। কপিলা অবশ্যই ফিরিয়া যাইবে, তাই তার থাকা না থাকার কথাই উঠিল না। কপিলাও কিছু বলিল না, কিন্তু কপিলাই শেষ পর্যন্ত নৌকায় উঠিল না। সেও বিকাল পর্যন্ত এখানে থাকিবে। গোপীকে আর একবার না দেখিয়া গ্রামে কি সে ফিরিতে পারে? আহা মাসি মাসি বলিয়া মেয়েটা হয়তো কাঁদিয়া মরিতেছে, কেহ তাহাকে টলাইতে পারিল না। কুবের কত বলিল, সে নিজে কোথায় থাকিবে ঠিক নাই, মেয়ে মানুষ সঙ্গে থাকিলে কত হাঙ্গামা, কত অসুবিধা। তাছাড়া লোকে বলিবে কি? কপিলা কোনো কথাই কানে তুলিল না। নৌকা চলিয়া গেল। কুবের মুখ ফিরাইয়া দেখিল, নদীর বাতাস কপিলাকে স্পষ্ট করিয়াছে। শাড়িখানি মিশিয়া গিয়াছে অঙ্গে। বেগুনি রঙের শাড়িখানি পরিয়াই সে যে আজও পথে বাহির হইয়াছে, এতক্ষণ কুবের তো তাহা লক্ষ্য করে নাই। এতক্ষণে খেয়াল করিয়া সে যেন কেমন অসন্তোষ বোধ করিল। কপিলাকে লইয়া এখন সে কি করিবে? যাইবে কোথায়? কি মতলব করিয়াছে কপিলা? থাকিবার ওর কি প্রয়োজন ছিল? কি দেখো মাঝি? কি ভাবো? কপিলা বলিল। জিগানে কাম কি তর? কুবের বলিল, গোসা করো কেন? ওই দেখো জাহাজ আহে। সেইখানে নদী তীরে দাঁড়াইয়া তাহারা চারিয়া থাকে। চক্রাকারে পাক দিয়া জাহাজ আসিয়া ভিড়ে জেটিতে। কি ভিড় হইয়াছে আজ জাহাজে। আজ পূজা শেষ, আজও দেশ দেশান্তরের মানুষ গৃহে ফিরিতেছে। আর কি অদৃষ্ট কুবেরের, মেয়েটাকে আজ এই বিদেশে হাসপাতালে ফেলিয়া রাখিয়া মুড়ের মতো সে দাঁড়াইয়া আছে নদী তীরে। কোথায় যাইবে, কি করিবে ঠিক নাই। ভোঁ দিয়া জাহাজ ছাড়িয়া যায়। নদীর আলোড়িত জল ঢেউ তুলিয়া তীরে আছড়াইয়া পড়ে। মেয়েটার জন্য এমনই ঢেউ উঠিয়াছে কুবেরের বুকে। হঠাৎ কপিলা বলিল, মাঝি, পয়সা করি আনছ? হ। কত? তা দিয়া কি কাম তর? আমি কিছু আনছি, লাগলে নিও। কপিলা আঁচলে গেরো বাঁধা পয়সা দেখাইল। কুবের হাঁ না কিছুই বলিল না। যেটি নির্জন হইয়াছে দেখিয়া খানিক পরে যেটিতে গিয়া ছায়ায় তাহারা বসিয়া রহিল। কুবের তাকায় না কপিলার দিকে। একটার পর একটা বিড়ি ধরাইয়া টানিতে থাকে। মিনিটে মিনিটে বিড়ি খাওয়ার মতোই সে যেন বড়লোক। কেমনে ফিরবা মাঝি? খানিক পরে কপিলা জিজ্ঞাসা করিল। কেডা জানে, যেমন কাণ্ড তর কপিলা, তরে নিয়া কি যে করুম। আমার লাইগা ভাইব না মাঝি। এতক্ষণে কি মনে করিয়া কুবের হাসিল। বড় পোলাপান তুই কপিলা, স্বামী শুইনা কি কইব তর ভাবছস নি? কৌক। তা বই কি, কলঙ্ক কিনিবার স্বাদ যে কপিলার 16 আনা দেখা যায়। কুবের গম্ভীরভাবে মাথা নাড়ে। এ তো ভালো কথা নয়। এক বাড়িতে যারা বাস করে শুধু দুর্নাম কিনিবার জন্য, এখানে তাদের পড়িয়া থাকিবার কোনো মানে হয় না। শুধু গোপীর জন্যই কি কপিলা রহিয়া গেল? গোপীকে সে এত ভালোবাসে? কে জানে। কপিলার মন বুঝিবার ক্ষমতা ভগবান কুবেরকে দেন নাই। বেলা পড়িয়া আসিলে দুজনে হাসপাতালে গেল। কুবেরের এবার প্রথম মনে হইল, থাকিয়া বুঝি ভালোই করিয়াছে কপিলা। এমন করিয়া নতুবা গোপীকে সে নিজে তো সান্ত্বনা দিতে পারিত না কপিলার মতো। তাছাড়া যে কাণ্ড আজ ডাক্তার করিলেন গোপীকে লইয়া, কপিলা না থাকিলে বুক বাঁধিয়া
সে সময় কে থাকিত গোপীর কাছে? গোপীর হাঁটুর হাড়ই শুধু ভাঙে নাই, মস্ত একটা বাঁশের গোঁজ ঢুকিয়া গিয়াছিল মাংসের মধ্যে। পা ফুলিয়া সেটাকে আড়াল করিয়া ফেরিয়াছে। ডাক্তার এবেলা সেটা টানিয়া বাহির করিলেন। তারপর ভাঙা হাড়টা যতদূর সম্ভব সস্থানে বসাইয়া কোমরের কাছ হইতে পা পর্যন্ত কাঠের তক্তা বসাইয়া বাঁধিয়া দিলেন ব্যান্ডেজ। কুবের এসব দেখিল না। বাহিরে বসিয়া সে শুধু গোপীর আর্তনাদ শুনিল। দুজনে যখন তাহারা হাসপাতাল হইতে পথে নামিয়া আসিল, সন্ধ্যা হইতে বেশি বাকি নাই। দূরে বিসর্জনের বাজনা বাজিতেছিল। গ্রামেই এখন তাহাদের ফিরিতে হইবে। এখানে রাত কাটাইবে কোথায়? কাল আবার কুবের আসিয়া গোপীকে দেখিয়া যাইবে। নদীর ঘাটে গিয়া কুবের নৌকায় নৌকায় চেনা মাঝি খুঁজিয়া বেড়াইল। চেনা মাঝি দু চারজন মিলিল বটে, কিন্তু আজ বিজয়ার সন্ধ্যায় নৌকা তো কেহ খুলিবে না। দেবীগঞ্জের দিকে যাদের যাওয়ার দরকার ছিল, দিনে দিনে তাহারা চলিয়া গিয়াছে। তবে গহনার নৌকা ছাড়িবে একটা। কুবের ইচ্ছা করিলে ভাড়া দিয়া যাইতে পারে, নতুবা কাল সকাল পর্যন্ত অপেক্ষা করুক। যে নৌকায় কেতুপুরের দিকে যাক, কুবের তাহাতে গ্রামে ফিরিতে পারিবে। কত নাও যাইব কাইল, পয়সা দিয়া কেন যাইবা কুবের ভাই? বলিয়া পরিচিত মাঝি কুবেরকে নৌকায় রাত্রি যাপন করিতে অনুরোধ করে। শুধু পরিচিত মাঝি কেন, পদ্মা নদীর মাঝি সে। পদ্মা নদীর যে কোনো মাঝির নৌকায় রাত্রি যাপনের অধিকার তার জন্মগত, কিন্তু এখানে রাত কাটানোই যে মুশকিল। কপিলার সঙ্গে একত্র এখানে রাত কাটাইয়া গিয়া কাল গ্রামে সে মুখ দেখাইবে কি করিয়া? কি বিপদেই কপিলা তাহাকে ফেলিয়া আছে। পয়সা দিয়া গহনার নৌকায় যাওয়া ছাড়া উপায় নাই। কত ভাড়া লইবে কে জানে। জিজ্ঞাসা করিতে গহনার নৌকার মাঝি বলে, সোনাখালি হইয়া তীরে তীরে দেবীগঞ্জে পৌঁছাইয়া পদ্মা পার হইয়া কুবেরকে কেতুপুরে তাহারা নামাইয়া দিতে পারিবে না। হাসাইলের খাল পর্যন্ত তাহারা এ তীর ঘেঁষিয়া চলিবে। কুবের সেখানে নামিতে পারে। ভাড়া মাথাপিছু ৩ আনা। হাসাইলের খাল হইতে কেতুপুর ২ ক্রোশের কম নয়। এই রাত্রে অতখানি পথ কপিলা হাঁটিতে পারিবে কিনা সন্দেহ। কুবের জিজ্ঞাসা করে, কি করি কপিলা? কপিলা বলে, না গেলাম আইজ, কাইল বিয়ানে গোপীরে দেইখা মেলা করুম। থাকুম কই? নাই। তাই কি হয়? ডাকাত না গুন্ডা নৌকার মাঝি কে জানে। কপিলা কি পারে এই নদীর ঘাটে খোলা নৌকায় শুইয়া থাকিতে? ওই তো ঘাটের হোটেল দেখা যায়, ওখানে একটা ঘর ভাড়া নেওয়া যাক। কি আর করিবে কুবের? দরদস্তুর করিয়া ৬ আনায় বড় একটা ঘরের একদিকে ছাঁচের বেড়ায় ঘেরা স্থানটুকু ভাড়া করে। দরজা বা ঝাঁপ কিছুই নাই, ঢুকিবার জন্য একটু ফাঁক রাখিয়া ঘেরিয়া দিয়াছে। ঘরের মধ্যে সারি সারি মোটা পাটি পাতা। অতিথিরা রাত্রে শয়ন করিবে। ঘেরা স্থানটুকুর মধ্যে একখানা পাটিতেই মেঝের প্রায় সবটা ভরিয়া গিয়াছে। বাহিরে খোলা চালার নিচে খাওয়ার জায়গা। রান্নাঘরেও কতগুলি পিঁড়ি পড়ে। চালাটার মাঝখানে একটা কালি পড়া লণ্ঠন রাখা হইয়াছে। বাকি সর্বত্র জ্বলিতেছে কেরোসিনের কুপি। কুবের গিয়া চালার নিচে বসিয়া খাইয়া আসে। চালার বাহিরে সকলের দিকে পিছন ফিরিয়া বসিয়া খোলা আকাশের নিচে খায় কপিলা। তারপর ১ পয়সার পান কিনিয়া আনে কুবের। ঘেরা স্থানটুকুর মধ্যে বসিয়া দুজনে নীরবে পান চিবায়। সারাদিন কত হাঙ্গামা, কত হাঁটাহাঁটি গিয়াছে। দুপুরে স্নান হয় নাই, পেটে ভাত পড়ে নাই। ক্রমে ক্রমে দুজনেরই ঢুল আসিতে থাকে। আর একটু রাত হইলে কুবের উঁকি দিয়া দেখে কাপড় মুড়ি দিয়া কেহ কেহ পাটিতে শুইয়া পড়িয়াছে, কোনো পাটিতে বসিয়া কেহ টানিতেছে তামাক। কুবের উঠিয়া দাঁড়ায়, বলে,
শো কপিলা, তুমি কই যাও? উই পাটিতে শুই গিয়া আমি, যামু কই? ক্ষীণ ভীরু কণ্ঠে কপিলা বলে, না, যাইও না মাঝি। কুবের কি রাগিয়া যায়? কড়া সুরে জিজ্ঞাসা করে, কি করুম তবে? ডরামু মাঝি? কি আর করিবে কুবের? আবার সে পাটিতে বসে। কপিলা তাহার চাদরখানা পুটুলি করিয়া তাহাকে বালিশ করিয়া দেয়। তার নিজের মাথায় দেওয়ার জন্য ছোট একটি পিঁড়ি আছে। কুবের শুইয়া পড়িলে এতক্ষণে কপিলা চুল খুলিয়া দেয়, আঙুল দিয়া চুল আঁচড়াইতে আঁচড়াইতে বলে, গোপীর লাইগা পেরান্ডা পোড়াই মাঝি। স্যাই বুঝি ডরাইয়া কায়দা মরে। বুঝিতে পারা যায় কপিলা কাঁদিতেছে। কেডা জানে কবে মাইয়া সাইরা উঠা বাড়িত যাইব, মাইয়ারে ফেইলা কেমনে ফিরুম মাঝি কাইল। কুবের কাঠ হইয়া পড়িয়া থাকে। এখানে কাঁদিতেছে কপিলা, ওখানে মালাও হয়তো কাঁদিতেছে এখন। পথের দিকে চাহিয়া কত কি হয়তো ভাবিতেছে মালা, আর গোপী কি করিতেছে তা যেন ভাবাও যায় না। পরদিন ভোরে আগে ঘুম ভাঙিল কপিলার। হাই তুলিয়া সে উঠিয়া বসিল, ঠেলা দিয়া কুবেরকে তুলিয়া দিল। বেড়ার বাহিরে পাটিতে এখনো রাত্রির অতিথিরা নাক ডাকাইতেছে। শুধু বাহিরের দুয়ারের কাছে কেরোসিন কাঠের বাক্সে বসিয়া তামাক টানিতেছে হোটেলের মালিক। রান্নাঘরের দাসী উনানের ছাই তুলিতেছে। কপিলাকে দেখিয়া ঘুমন্ত কুকুরটা উঠিয়া দাঁড়াইয়া লেজ নাড়িতে লাগিল। মৃদু মধুর শীত পড়িয়াছে। কুবেরের চাদরখানা পরিয়া কপিলা প্রথমে নদীতে ডুব দিয়া আসিল, তারপর স্নান করিতে গেল কুবের। কুবের ফিরিয়া আসা পর্যন্ত কপিলা ঘেরা স্থানটুকুর মধ্যে লুকাইয়া রহিল। পুরুষের দৃষ্টিপাতে আজ বড় লজ্জা করিতেছে কপিলার। দিনের আলোয় আজ তার মনে হইতেছে জগৎ শুদ্ধ সকলেই বুঝি জানে, যার পাশে শুইয়া সে রাত কাটাইয়াছে সে তাহার স্বামী নয়। মুড়ি আর বাতাসা কিনিয়া কুবের ফিরিয়া আসিল। দুমুঠা খাইয়া কপিলা বলিল, আর সে খাইবে না। না খাক, কুবেরের পেটে জায়গা আছে ঢের। ধীরে ধীরে মুড়ি আর বাতাসা শেষ করিয়া সে বলিল, ল যাই হাসপাতাল। তখন সবে রোদ উঠিয়াছে। এত সকালে গোপীর সঙ্গে তাহারা দেখা করিতে পারিল না। ৯টা পর্যন্ত হাসপাতালের সামনে বসিয়া থাকিতে হইল। তারপর ঘণ্টাখানেক গোপীর কাছে থাকিয়া তাহাকে অনেক আশ্বাস ও সান্ত্বনা দিয়া ঘাটে ফিরিয়া আসিল। জহরের শালা নুরুলের নৌকা কাঠের বোঝা নামাইয়া দেবীগঞ্জে ফিরিয়া যাইতেছিল। সেই নৌকায় তাহারা উঠিয়া বসিল। গ্রামের ঘাটে নামিয়া কুবের বলিল, বাড়িত যা কপিলা, আমি গণেশের লগে দেখা কইরা যাই। বাড়িতে যদি ঝড় ঝাপটা ক্রন্দন ঘনাইয়া থাকে, প্রথম ধাক্কাটা কপিলার উপর দিয়াই যাক। কপিলা কিন্তু একা বাড়িতে যাইতে রাজি হইল না। রুখিয়া বলিল, আরে পুরুষ। তখন আর কথাটি না বলিয়া কুবের হনহন করিয়া বাড়ির দিকে চলিতে আরম্ভ করিল। কপিলা পিছাইয়া পড়িল। পথে যার সঙ্গে দেখা হইল সেই সাগ্রহে গোপীর সংবাদ জিজ্ঞাসা করিল। চাপা হাসি, ঢাকা পরিহাস, রূঢ় ইঙ্গিত কিছুই কারো কাছে জুটিল না কুবেরের। এত কি সুনাম সে রাখিয়া গিয়াছিল গ্রামে, যে কপিলার সঙ্গে একটা পুরা রাত্রি অজানা স্থানে অতিবাহিত করিয়া আসিয়াও সে সুনাম নিটোল অক্ষত দেখিতে পাইতেছে। ব্যাপারখানা কি? চলিতে চলিতে হঠাৎ কুবেরের মনে পড়ে, দুজন তো নয়, গোপীকে ধরিলে তারা যে ৩ জন। গ্রামের লোক তাকে আর কপিলাকে হোটেলের চাঁচের বেড়ার নির্জনতায় পৃথকভাবে কল্পনা করে নাই। ওদের সঙ্গে গোপীকেও একত্র চিন্তা করিয়াছে। কারো মনে তাই সন্দেহ জাগিবার অবকাশ থাকে নাই। কুবের দাঁড়াইল। কপিলা কাছে আসিলে বলিল, দেখ কপিলা, জিগাইলে কইস রাইতে হাসপাতালে ছিলাম,
গোপীর কাছে। কপিলা মাথা নাড়িয়া বলিল, দূর হ, মিছা কথা আমি কইব না মাঝি। বলিয়া খানিক আগে কুবের যেমন করিয়াছিল তেমনি হনহন করিয়া কপিলা আগাইয়া গেল। কে জানে কি আছে কপিলার মনে। বারণ না মানিয়া কালও অমনি বাড়িতে থাকিয়া গেল। আজ বারণ না মানিয়া সত্য কথা বলিতে চায়। বলুক, পুরুষ মানুষ কুবের, কি ভয় তার। কপিলার সত্যবাদিতার ফল যদি কেহ ভোগে, ভুগিবে কপিলাই। বাড়ি গিয়া কুবের দেখিল মালার কাছে কপিলা সবিস্তারে আমিন বাড়ির কাহিনী বলিতেছে। কাছে চাটাইয়ের উপর সে বসিয়া পড়িল। মালাকে সবই বলিবে নাকি কপিলা, হোটেলে রাত্রি যাপনের কথা পর্যন্ত। কপিলা বলিয়া যায়, সন্ধেবেলায় কি বিপদেই তারা পড়িল। হাসপাতালে থাকিতে দিল না, ফিরিবার নৌকা পাওয়া গেল না, কোথায় যায়। শেষে এক মুক্তার বাবু দয়া করিয়া তাদের আশ্রয় দিলেন। কি নাম যেন মাঝি মুক্তার বাবুর? মুখ ফিরাইয়া কপিলা জিজ্ঞাসা করিল কুবেরকে। কুবের থতমত খাইয়া বলিল, কেডা জানে, জিগাও নাই। কুবের মাথা নাড়িল। দুদিনের মধ্যে আর গোপীকে দেখিতে যাওয়া হইল না। জীবিকা অর্জন করিতেই কুবের ব্যস্ত হইয়া রহিল। পরের দিন সকালে মালা ভয়ানক গোলমাল আরম্ভ করিয়া দিল। আই গো, কুবেরের পাষাণ প্রাণ, মেয়েটাকে সে যে কোথায় রাখিয়া আসিল আর কি তাহার খবর লইতে হইবে না? জন্মের মতো রাখিয়া দিয়া আসিয়াছে নাকি মেয়েকে, এমন যে নিশ্চিত হইয়া আছে কুবের। সারা রাত মাছ ধরিয়া কুবের তখন বাড়ি ফিরিয়াছে। ভাত খাইয়া দুপুরবেলা আমিন বাড়ি রওনা হওয়ার প্রতিশ্রুতি দিয়া সে মালাকে শান্ত করিল। তারপর ঘুমাইতে গেল পিসির ঘরে। ঘুমাইয়া উঠিয়া স্নান করিয়া আসা অবধি সে আর চোখে চাইতে লাগিল কপিলার দিকে। কে জানে কপিলা আজ সঙ্গে যাইতে চাহিবে কিনা। কপিলা কিছু বলে না, একবার সামনে আসে, একবার অন্তর্হিত হয়। খাইতে বসিয়া কুবের বলে, খাইয়া উঠাই আমিন বাড়ি রওনা দিমু কপিলা। ফিরবা না আইজ? কেডা জানে, হয়তো হোটেলে থাকুম। হোটেলে কেন? থাইকো মুক্তার বাবুর বাড়ি থাইকো। বলিয়া কপিলা হাসে। লজ্জা পাইয়া ঘাড় হেঁট করিয়া কুবের খাইয়া যায়। না, কপিলার মনের হদিস পাইবার ভরসা তাহার আর নাই। কখন কি বলিবে, কখন কি করিবে, কিছুই অনুমান করিতে পারা যায় না। খাইয়া উঠিয়া কুবের ময়লা চাদরটি গায়ে জড়াইয়া যাওয়ার জন্য প্রস্তুত হইল। বড় সে গম্ভীর হইয়া গিয়াছে, যেন এমন একটা অপমান সম্প্রতি তাহার জুটিয়াছে যাহা তাহার প্রাপ্য নয়। বড় নির্মম কপিলা, বড় দুর্বোধ্য তাহার ব্যবহার। রওনা হওয়ার সময় কুবেরকে 4 আনা পয়সা দিয়া কপিলা বলিল, গোপীরে ফল কিনা দিবা মাঝি। তারপর মালাকে বলিল, মাঝির লগে যামু নাকি দিদি? মালা বলিল, তর গিয়া কাম কি? তখন কপিলা বিষণ্ণভাবে একটু হাসিল। কুবেরের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মাঝি কে কও? কুবের মাথা নাড়িল, তাড়াতাড়ি বাহির হইয়া গেল। আমিন বাড়ি সে পৌঁছিল অপরাহ্নে। কপিলার পয়সা দিয়া স্টিমার ঘাট হইতে কমলা লেবু কিনিয়া গোপীকে দেখিতে গেল। নদী তীরে ফিরিয়া আসিল সন্ধ্যাবেলা। আজ বাড়ি ফিরিবার নৌকার অভাব নাই। তবু কুবেরের কেন যেন ফিরিতে ইচ্ছা হইতেছিল না। অনেক রাত্রি অবধি নদী তীরে বসিয়া থাকিয়া সে হোটেলে ভাত খাইতে গেল। খাইতে খাইতে সে শুনিতে পাইল বাজারে আজ ভাসান যাত্রা হইতেছে। আজ কুবের কাছে না থাকিলে কেহ ভয় পাইবে না। খাইয়া উঠিয়া সে বাজারের দিকে পা বাড়াইল। বাজারে টিনের চালার নিচে যেখানে তরিতরকারির দোকান বসে সেইখানে যাত্রার আসর বসিয়াছে। লোক জমিয়াছে ঢের। কুবের এক পাশে বসিয়া পড়িল। পানবিড়ির দোকান ছাড়া এত রাত্রে পসরা সাজাইয়া কেহ নাই। রূপকন্যারাও যাত্রা শুনিতে আসিয়াছে। পেশাদার দল নয়, আলু বেচা
তেল বেচা মানুষের শখের দল। অনেকে হয়তো পড়িতেও জানে না, একে ওকে দিয়া পড়াইয়া শুনিয়া শুনিয়া পাঠ মুখস্থ করিয়াছে। শক্ত শক্ত অনেক শব্দই উচ্চারণ হয় না, তাই হাস্যকর রকমে ভাঙিয়া জিহ্বার উপযোগী করিয়া আনিয়াছে। বক্তৃতাগুলি কথ্য ও শুদ্ধ ভাষার এক অপরূপ খিচুড়ি। পোশাক পরিচ্ছদের যেমন অভাব, অভিনেতা নির্বাচনের কাণ্ডজ্ঞানেরও তেমনিই অভাব। বালক লক্ষিন্দরের পাশে তার চেয়ে ১ হাত বেশি লম্বা, বেহুলা, নির্বিকার চিত্তে পার্ট বলে। গলাটি মিহি বলিয়া আর চমৎকার মেয়েলি ঢঙে অভিনয় করিতে পারে বলিয়া ওকে বেহুলা করা হইয়াছে, আর কিছু দেখিবার প্রয়োজন হয় নাই। তবু রাত জাগিয়া ভিড় করিয়া সকলে ভাসান যাত্রা শোনে। একবার নয়, বহুবার। ভাঙা হারমোনিয়াম আর ঢ্যাপসা তবলার সঙ্গত, মশালের লাল আলো, আলু বেচা তেল বেচা অভিনেতা। তবু কি মোহ এ যাত্রার! কুবের ঠায় বসিয়া থাকে। ঝিমাইয়া ঝিমাইয়া অভিনয় চলে। মা মনসা একটা গান করেন, চাঁদ সদাগর দুটো কথা বলে, মৃত লক্ষিন্দর উঠিয়া একটা গান করিয়া আবার মরিয়া যায়। কোথায় কখন কোন দৃশ্যের শুরু, সর্পদষ্ট লক্ষিন্দরের জন্য বেহুলার বহুল বিলাপের পর মা মনসা আবার কেন গান গাহিয়া গাহিয়া চাঁদ সদাগরকে ভয় দেখাইয়া যান, সে তাকে পূজা না করিলে লক্ষিন্দরকে সাপে কাটিবে, এসব বুঝিবার দরকার হয় না। কুবের মন দিয়া যাত্রা শোনে। রাত্রি শেষ করিয়া যাত্রা শেষ হইলে পেঁয়াজের যে খালি বস্তাটার উপর সে এতক্ষণ বসিয়াছিল, তাহার উপরেই কাত হইয়া ঘুমাইয়া পড়ে। কিন্তু বেশিক্ষণ ঘুমানোর সুযোগ সে পায় না। সকাল হইতে না হইতে তাহাকে ঠেলিয়া তুলিয়া দেওয়া হয়। সেখানে এবার দোকান বসিবে। অনেক বেলায় সে গ্রামে ফেরে। দেখিতে পায় বাড়িতে অতিথি আসিয়াছে, কপিলার স্বামী শ্যামা দাস। আজ এখানেই শেষ হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের ৭ম পর্ব। এরপরে কি হলো যদি শুনতে চাও, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটিতে প্রেস করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা তো শুনতে পাবেই, তারাও বেল আইকনটি প্রেস না করে থাকলে করে রাখো, তাহলে আমি পরবর্তী পর্ব আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাও। ভালো থেকো সবাই। আজ আসি, পরের পর্ব নিয়ে শীঘ্রই হাজির হব।